এদিকে সন্ধ্যার পরেই গণধুলাই দিল জামাতের আমিরকে। আর শেষ রক্ষা হলো না জামাতের। জামাতকে রাজাকার বলে ঘোষণা দিল বিএনপি। আওয়ামী লীগের করা মামলায় আবারও গ্রেপ্তার হতে পারে জামাতের আমির। জামাতকে ক্ষমা করা যাবে না বলে ঘোষণা দিয়েছে বিএনপি। পরেই জামাতের আমিরকে গণধোলাই দিল মুসল্লিরা। এইদিকে কঠিন অ্যাকশনে যাচ্ছেন বিএনপি, কঠিন বার্তা দিলেন সেনাপ্রধান। বিস্তারিত রয়েছে ভিডিওতে, আপনারা দেখতে থাকুন। বিএনপি জামাতের যে দূরত্ব বাড়ছে তা স্পষ্ট। জামায়াত ইসলামের উদ্দেশ্যে তিনি বলছেন, আমরা ভেবেছিলাম এখন একটা সুযোগ এসেছে। কি সুযোগ? যে এই সুযোগে 1971 সালে যে রাজাকারের উপাধিটা, সেটা নিয়ে তারা জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করবে। সেটি না করে তারা 71-এ তাদের ভূমিকাকে জাস্টিফাই করছে এবং দেশপ্রেমিক হিসেবে আবির্ভূত হয়েছে। সম্ভবত এই জামাত ইসলামের মতো একটা রাজনৈতিক দল আমি ছাত্র জীবন থেকে মোকাবেলা করে আসছি। জামাত ইসলাম একটি ধর্মান্ধ, একটি উগ্রপন্থী দল। তারা ধর্মকে নিয়ে ব্যবসা করতে চায়। অপরাধীদের বিচার কন্টিনিউ করা দরকার রয়েছে। জামাত ইসলামের পক্ষ থেকে বলা হয়েছে দেশপ্রেমিক হলো নাচতে যখন নামছিনি, মানে ঘোমটা দিয়া লাভটা কি? আপনি মানে কি বলতে চান? নাম বলবেন নাকি না? মানে মোট কথা, বন্ধু ছিলেন, শত্রু হইয়েন না। কিন্তু আপনাদের ইতিহাস আমাদের জানা আছে। আমি একটু কনফিউশনে পড়ছি আসলে কথাটা তিনি কারে বললেন। আওয়ামী লীগ মাঠে নাই, জামাত কি বলছেন মনে নাকি? এখন কেন জামাতের নাম মুখে নাই না? এই যে ঢিল ছোড়াছুরি খেলা, এটি এখানে শেষে নাই। গতকালকে মোটামুটি এক ধরনের পোস্টমর্টেম করেছেন। কেউ কেউ বলছেন যে হারুন ভাই যা বলছে সবগুলাই সত্যি। আবার কেউ বলছেন ভাই এই হারুন ভাই তো আওয়ামী লীগ সরকারের সময় নির্বাচন করে পার্লামেন্টে গেছে। না, যে হারুন ভাই কিন্তু এতদিন সবাই একটা পজিটিভ নিত। বিশেষ করে আমি আবারও বলি, সরকার পতনের আগে বিএনপি জামাতের মধ্যে যে কেমিস্ট্রিটা ছিল লাস্ট একটা লম্বা সময় ধরে, সেটা কিন্তু এখন টোটালি ডিপার্চার হয়ে গেছে। মানে কি বলছে, একদম ছাইড়া চলে গেছে। যাই হোক, এবার কুলখানির জায়গাটা শেষ করেছেন মেজর হাফিজ। মাত্র পাকিস্তান থেকে ঘুরে আসছেন কয়েকদিন আগে। আচ্ছা, যাই হোক, তো তিনি আবার যে চলমান আন্দোলন চলছে, প্রথমে জয়নুল আবেদিন ফারুক ভাই তিনি বিষয়টাকে নানানভাবে বুঝাইতে চাইছেন। এবার মেজর হাফিজ সাহেব বিএনপির স্থায়ী কমিটির খুবই গুরুত্বপূর্ণ একজন হোল্ডার, তিনি বলছেন জামায়াত ইসলামের উদ্দেশ্যে তিনি বলছেন, আমরা ভেবেছিলাম এখন একটা সুযোগ এসেছে। কি সুযোগ? যে এই সুযোগে 1971 সালে যে রাজাকারের উপাধিটা, সেইটা নিয়ে তারা জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করবে। সেটি না করে তারা 71-এ তাদের ভূমিকাকে জাস্টিফাই করছে এবং দেশপ্রেমিক হিসাবে আবির্ভূত হয়েছে। সম্ভবত মেজর হাফিজ সাহেব তিনি একটা জিনিস শোনেন নাই। এই যে রাজাকার শব্দটা 5ই আগস্টের আগে কিন্তু একটা অন্যরকম শব্দ হিসাবে কিন্তু এদেশের মানুষ নিয়েছে। তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, এই শব্দটা দিয়ে কিন্তু নতুন আরেকটা প্ল্যাটফর্ম বা শেখ হাসিনা সরকারের পতনের মূলে কিন্তু এই ওয়ার্ডটা ছিল, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। যদিও পরে একটা সেন্টেন্স ছিল, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। এখন মানে ওই ভূমিকাতে কি আসলে বিএনপির শব্দটা চলে আসবে? এখন যদি বলে কে বলেছে মেজর হাফিজ, বিষয়টা কিরকম আসবে? তো তিনি তো একটা দলকে রিপ্রেজেন্ট করেন। যাই হোক, তো তিনি বলছেন, তিনি আসলে যেটা বুঝাতে চাইছেন যে ভুল মানুষ করেই, ভুল করে, তো ভুল করার পর কি করে নিয়ে ক্ষমা প্রার্থনা করে। কিন্তু জামাত ইসলাম ক্ষমা প্রার্থনা করছে না। এটি বিএনপির বক্তব্য যে রক কারা কাটে। আমরাও জিজ্ঞেস করি কারা কাটে, তো বিএনপি নেতারা বলছে আমরা জানি। একটা ট্যাগ দিয়ে দিচ্ছে কার উপর? জামাতকে আসলে হাতে রক্ত কাটে। তবে কেউ কেউ বলেন যে অতীতে কাটতো, এখন কাটে না। এখন নাকি আবার জামাত লীগ কাটে, মানে এখন কোথাও রক কাটা হলে কয়টা আওয়ামী লীগের মানুষ জামাতের মধ্যে ঢুকা রক্ত কাটা দিচ্ছে, এরকম কিন্তু মানে পাল্টাপাল্টি একটা কাউন্টার বক্তব্য। আপনার গতকালকে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল কর্তৃক 71-এর মুক্তিযুদ্ধই জাতির হাজার বছরের শ্রেষ্ঠ অহংকার, এই সমাবেশ থেকে প্রত্যেকটা বক্তব্য উঠে এসেছে। এটা নিয়ে জামাত এবং বিএনপির মধ্যে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ ফাটল আমরা দেখছি। তিনি আবার এখানে ছাত্রদের উদ্দেশ্য কিছু কথা বলছেন। তারপর তিনি বলছেন যে কিছুদিন আগে জামাত ইসলামের পক্ষ থেকে বলা হয়েছে এদেশে দেশপ্রেমিক শুধুমাত্র সামরিক বাহিনী এবং জামাত ইসলামী। তো কেউ কেউ বলছেন যে সামরিক বাহিনীর তিনি দেখলেন কেন? কারণ সামরিক বাহিনী এখন এই সরকারের পিছনে একটা প্রধান শক্তিশালী খুঁটি। এই জন্য আগে তারা বেসিক্যালি নিজেদের নামটাই বলতে চাইছে, থাকে না যে না ইউ ফার্স্ট, তো ওইরকম করে সেনাবাহিনীটাকে দেশপ্রেমিক দিয়া তারপর নিজেদের নামটা বলছে, এরপরে কোনো শব্দ বলে নাই। প্রধানত এখান থেকে কিন্তু আসলে বিভাজনের একটা বড় অংশ তৈরি হয়েছে। তো তিনি বলছেন বাংলাদেশ সেনাবাহিনী মুক্তিযুদ্ধে অংশ নিয়েছে, মুক্তিযুদ্ধের মাধ্যমে গড়ে ওঠে একটি বাহিনী। এই বাহিনীটা কে গড়ে তুলছে? তোমরা যে সেনাবাহিনীর দেশপ্রেমিক বলছো, আর এই বাহিনীটি তো গড়ে উঠছে মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে তৎকালীন ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এবং ইপিআর এর সৈনিক অফিসাররা। তবে মেজর ডালিম এসে বইলা গেলেন আরেক কথা। লাইভের মধ্যে দেখছেন তো যে সেনাবাহিনী তিনি পাকিস্তান থেকে আসলেন, তারপর ভারতে গেলেন, তাকে দায়িত্ব দিল ইন্দিরা গান্ধী, ডাকাইলো, মানে মিস্টেরিয়াস কিছু বক্তব্য এখানে আসছে। তো আচ্ছা, এরপর আমরা দেখছি যে আমরা তাদেরকে এতদিন মিত্র হিসেবে গণ্য করে এসেছি। তাদের উপর যখন অত্যাচার নির্যাতন চালিয়েছে আমরা সহমর্মিতা জানিয়েছি। তাদের দলকে যখন বিলুপ্ত করা হয়েছে, ধানের শীষ দিয়ে তাদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ করে দিয়েছি। তো কমেন্টে কেউ লিখছেন দুধ কলা দিয়ে কালসাপ পড়ছেন। আপনারা এই ধরনের কমেন্ট যখন করেন, মাথায় রাখা উচিত আপনার এই কমেন্টটাকে আবার আরেকজন কাউন্টার করছে, তোমরা কত ভালো আমরা জানি। মূল সমস্যাটা হচ্ছে ক্ষমতা। এখন রাজনীতি ভাই, এখানে সবকিছু এত সিরিয়াস নেওয়ার কিছু নাই। রাজনীতির মানে এটা যে একদল একদলকে কাউন্টার করবে। আপনি ট্রাম্প বাইডেনকে দেখেন, আপনি ভারতে মোদি এবং রাহুল গান্ধীকে দেখেন, এগুলো খুবই সিম্পল একটা জিনিস। যাই হোক, তো এরপর বলছে যে আপনার আমরা
আচ্ছা, তো এখানে নানান বক্তব্য দিয়েছেন। তো জামাত আসলে কি 1971-এর ভূমিকা নিয়ে ক্ষমা চাইবে কিনা? আমরা দেখছিলাম জামাতের আমির তিনি কিন্তু মুক্তিযুদ্ধের ইস্যুতে জামাতের ভূমিকা নিয়ে একটা বক্তব্য দিয়েছিলেন, সম্ভবত একটা টেলিভিশন সাক্ষাৎকার উল্টা প্রটেস্ট করে বসছিলেন, এটা নিয়ে হয়তো। তো যাই হোক, এই মুহূর্তে দেশকে স্থিতিশীল রাখার জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আমাদের আহ্বান থাকবে, আপনারা সংযত থাকবেন। একটা অস্থির ক্রান্তিকাল সময় পার করছে বাংলাদেশ। এই মুহূর্তে আপনাদের মধ্যে এই কাদা ছড়ি বিভাজন, এটা কোথাও না কোথাও দেশের জন্য কল্যাণকর হবে না। নির্বাচন, জনগণ ভোট দিবে, যাকে ভালো লাগে যারা ভোট দিবে সেই ক্ষমতা যাবে। আপনাদের এক পক্ষের কথায় আর আরেক পক্ষের কথায় আমজনতা ভেরিফাই হবে না। যারা জামাতের সাপোর্টার কবর গেল, জামাতেও লাস্ট যাওয়ার আগে একটা সিল মারার সুযোগ থাকলে দাড়ি পাল্লা মেরা যাবে। যারা বিএনপির প্রকৃত সাপোর্টার তারা ধানের শীষে মারবে। আর এই যে আওয়ামী লীগ যতই পলাতক থাকুক সুযোগ পেলে নৌকারি সিল মারবে। বাকি আছে আপনারা কাদের উদ্দেশ্যে বলতেছেন? আমজনতা, যারা সুইং ভোটার, তাই না? তো তারা কিন্তু এইসব কথা দ্বারা বিবেচিত করবে না। তাদের কাছে একটা এথিক্স আছে, তারা দেখে চিন্তা করে যে আগে একদল খাইছে, আবার আজারি বলতেছে আরেকদল খাবে, আজারি কি বলতে হয় নাকি, এরকম চিন্তা ভাবনা আছে অনেকের মধ্যে। আবার কেউ আসলে রক কাটবে 71-এ, এরা দেশটাকে কি করছে, এরকম মিক্সিং থিঙ্কিং আছে। সো জনগণের সিদ্ধান্ত তাদের হাতে ছেড়ে দেন, দেশকে কিভাবে আগায় নেবেন সেটা নিয়ে চিন্তা করুন। আমি ব্যর্থহীন করতে বলতে চাই যে জামাত ইসলাম একটি ধর্মান্ধ, একটি উগ্রপন্থী দল। তারা ধর্মকে নিয়ে ব্যবসা করতে চায়। আর পরিষ্কার কথা, পরিষ্কার স্পষ্ট কথা আমি কয়েকদিন আগে বলেছিলাম যে যারা এই ধর্ম ব্যবসায়ী তারা ধার্মিক নয়। আর ধার্মিক তারাই যারা ধর্মভীরু এবং যারা আল্লাহকে ভয় করে। বন্ধুরা আমার, আমি আজকের মাননীয় সভাপতি সভাপতি এবং মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আমার এলাকায় বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সাহেব শাহিদ হয়েছেন 1971 সালের 14 ডিসেম্বর। উনি রাজাঘাতের দ্বারা নিহত হয়েছেন, পাকিস্তানি সেনাবাহিনী দ্বারা নিহত হন নাই। শেখ মুজিব সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন, শেখ হাসিনা এসে বিচার শুরু করেছিলেন। আজকে তারা যেভাবে আস্ফলন করে বেড়াচ্ছে, আমি মনে করি যে যুদ্ধ অপরাধীদের বিচার কন্টিনিউ করা দরকার রয়েছে। কারণ তারা এই কিছুক্ষণ আগে আমার বক্তা বলে গেলেন যে স্বাধীনতার উষালগ্নে বহু পতিত মুক্তিযোদ্ধাকে তারা নির্মমভাবে হত্যা করেছে, সঠিক। সুতরাং এদেরকে যদি আপনার এই ক্ষমা করে দেওয়া হয়, তাহলে তারা এইভাবে জাতির মধ্যে বিভ্রান্তি অনৈক্য তৈরি করে ধর্ম নিয়ে ব্যবসা করে তারা জাতির মধ্যে যে ষড়যন্ত্র চক্রান্ত বীজ বুনতে চায় সেটাকে তারা এগিয়ে নেওয়ার চেষ্টা করবে। কিন্তু আমাদের মুক্তিযোদ্ধাদের এবং মুক্তিযুদ্ধের প্রজন্মদের যুগের পর যুগ আমি মনে করি তাদের রাজনৈতিক যে হিংসাত্মক কর্মকাণ্ড, শিক্ষাঙ্গনে তারা পায়ে রক কাটে, শিক্ষাঙ্গনে তারা যে উশৃঙ্খলতা করে। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান একজন বীর মুক্তিযোদ্ধা শুধু নয়, উনি বাংলাদেশের রণাঙ্গনে শুধু একজন যোদ্ধাই নয়, উনি বাংলাদেশকে গড়ে তোলার জন্য যে সংবিধান প্রণয়ন করেছিলেন, সকল রাজনৈতিক মত এবং পথকে উনি সমবেত করার সুযোগ দিয়েছিলেন। আজকে তাদের দোসররা বলে যে 72-কে সংবিধানকে ফেলে দিতে হবে। যারা সৃষ্টিকে, যারা জন্মকে অস্বীকার করে, আমি মনে করি তারা বেজন্মা, তাদের জন্মের কোনো ঠিকানা নাই। সুতরাং এই বিষয়গুলো সম্পর্কে আমাদের সজাগ এবং সতর্ক থাকতে হবে। আমাদের নতুন প্রজন্মের ছেলেদের মধ্যে তাদের এই ধরনের কর্মকাণ্ডের ব্যাপারে আমাদের আরো বেশি, এই মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধার প্রজন্মদেরকে আরো বেশি সজাগ এবং সতর্ক থাকতে হবে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, এই কিছুদিন আগে এই 5ই আগস্টের পর হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। সেখানে বহু জায়গায় আমি আজ জামাত ইসলামের সাথে যেগুলো ডিবেট করতে চাই, কত বড় তাদের আলেমরা রয়েছে, কোরআনের এবং হাদিসের কোন ব্যাখ্যায় রয়েছে যে আপনার পূজা মণ্ডপ পরিদর্শন করে গিয়ে আলেম ওলামাদের বেশ ধারণ করে সেখানে আপনি গীতা পাঠ করবেন? এই যে আপনাদের কোন ইসলামিক আইনের মধ্যে, ইসলামিক দর্শনের মধ্যে রয়েছেন, সূরা কাফিরুনের তাফসীরের মধ্যে ওই জায়গায় কোন একজন আলেম ওলামাদের ধর্মের মানুষের যাওয়া নিষিদ্ধ। তার কারণ জমিনের মধ্যে সবচাইতে বড় আপনার শিরকি পূজা হয় আপনার দুর্গা পূজা। সেখানে ওনারা যে আল্লাহর রহমত আমরাই জিতবো। যারা বাকবাকুম করে কথা বলেন ওরা সত্য শোনো, তাদের নেতারা ওই কথা বলতো, পরে দেখা যাচ্ছে ভোট পাইছে 6%। আমি চ্যালেঞ্জ করলাম, যারা বড় বড় কথা বলেন ইসলামের নাম নিয়ে, ধর্মের নাম নিয়ে যারা মানুষকে বিভ্রান্ত করেছেন 70 সনে 71 সনে, এখনো যারা করতে চান, তারা বাংলাদেশে যদি 10%-এর বেশি ভোট পান, ভোটের পরে ফজলুর রহমানের সাথে দেখা করি। বড় বড় কথা বলেন, 20টা সিট একা একা পায়ে দেখেন তো দেখি। 3বার একা ইলেকশন করছেন, একবার একটা, একবার 3টা। এই তো শক্তি। হ্যাঁ, বিএনপির নামে দুর্নাম করাতে পারবেন। বিএনপি খুব লুটপাট করতেছে, বিএনপি দেশ শেষ করতেছে চান্দাবাজি করিয়া। বিএনপির কর্মীরা খুব খারাপ বলে বলে সারা দিন ইউটিউবে মানুষকে বিভ্রান্ত করতেছেন। আমি অস্বীকার করি না, বিএনপির কর্মীরা 15 বছর না খায়া ছিল, অনেক অত্যাচার অবিচার সহ্য করেছে। মা মরেছে, বাপ মরেছে, জেলে থাকার কারণে বাপের জানাজা পড়তে পারে নাই, যার জানাজা পড়তে এসেছে জান্ডা বেরিয়ে পড়ে। সেই বিএনপির একটা কর্মী তখন পেটে ভাত থাকে না, যদি 10টা টাকা রোজগার করতে চায়, তার যদি দুর্নাম হয়, যারা ব্যাংক দখল করে তাদের দুর্নাম হবে না? যারা বলেন বিএনপি খুব অত্যাচার করতেছে, কই উবায়দুল কাদের, শেখ হাসিনারা তো বলছিল যে বিএনপি এদের পতন হলে বিএনপি একদিনে 5 লাখ লোককে মারে ফেলবো। কয় লাখ লোক মারা গেছে বাংলাদেশে? বিএনপি যে ধৈর্য ধরছে, বিএনপি নেতা তারেক রহমান যে ম্যাচিউরিটির পরিচয় দিছে, দেশকে যেভাবে রক্ষা করছে, এর মধ্যে যারা বিএনপিকে সমালোচনা করেন তাদেরকে হুঁশিয়ার করে আমি বলতে চাই, চক্রান্ত করে ক্ষমতায় থাকতে পারবেন না। বেশি দিন ক্ষমতাকে দীর্ঘায়িত করেন না। যেসব ছেলেরা বলো বাবারা আমি এখনো তোমাদেরকে সন্তানের মতোই মনে করি,
তোমাদের বয়স 22 বছর, 23 বছর, 24 বছর, 25 বছর। এখন বাংলাদেশের সব দলের চেয়ে বড় দলের নাম হলো সমন্বয়ক এক দল। হ্যাঁ, সমন্বয়ক। আমি কিশোরগঞ্জে গেছিলাম, যদি 4-5টা ছেলে হাতে ডায়েরি নিয়ে হাঁটে, দিয়ে এলাম বাবা তোমরা কারা, আমার সালাম দিছে, কয় স্যার আমরা এলাম আমরা সমন্বয়ক। একটা ছেলে বলে তুমি সমন্বয়ক? বোকা হয়ে গেছে, কয় না স্যার আমার ভুলে গেছে, আমরা এলাম সমন্বয়ক। আমি কেন আসছিলাম, ডিসি সাহেবের সঙ্গে মিটিং করতে আসছি। কোন ক্লাসে পড়ো? কলেজে ফার্স্ট ইয়ারে পড়ি, গুরুদয়াল কলেজে। এইভাবে 3টা জেনারেশন নষ্ট হয়ে যাচ্ছে বাংলাদেশের। আমরা আগে মেট্রিক পরীক্ষায় লিখতাম এম ইন লাইফে ডাক্তার হতে চাই, ইঞ্জিনিয়ার হতে চাই, সমাজকর্মী হতে চাই। এখন ছেলেরা লিখবে সমন্বয়ক হইতে চাই। কারণ সমন্বয়ক হইলে পরে ফার্স্ট ইয়ারে পড়েই ডিসি সাহেবের সাথে মিটিং করে প্রজেক্ট করা যায়। এই দেশ চাই না। আমাদের ছেলেপেলেরা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে যাও, লেখাপড়া করো। ইন্ডিয়াকে সারাদিন বকা দেওয়া 1000 বার, আমিও বকি। কিন্তু জওহরলাল নেহরু ইউনিভার্সিটির ছাত্রের চেয়ে তুমি ভালো ছাত্র হও। বেঙ্গালুরের আইটির একটা বিজ্ঞানীর চেয়ে ভালো বিজ্ঞানী তুমি হও। তুমি বাংলাদেশের মুখ উজ্জ্বল করো। সারাদিন শুধু রাজনীতির নামে ঘুরে ঘুরে বাংলাদেশে আমরা যারা বসে আছি, আমরা কিছুই বুঝি না। আমাদের কোনো অভিজ্ঞতা নাই, যোগ্যতা নাই। 71 কোনো জিনিস না, ওইটা কোনো স্বাধীনতা ছিল না। তোমরা স্বাধীনতা দিবা? আরে বাবা, 71-এর স্বাধীনতা আর এই স্বাধীনতা, বিড়ালরে কিন্তু বাঘের মাসি বলা হয়। 71-এর স্বাধীনতা যদি বাঘ। জামাতে ইসলামের পক্ষ থেকে বলা হয়েছে যে এই দেশে দেশপ্রেমিক হলো শুধুমাত্র সামরিক বাহিনী এবং জামাতে ইসলামী। এই বক্তব্যে আমরা আহত হয়েছি। বাংলাদেশ সেনাবাহিনী মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে গড়ে ওঠে একটি বাহিনী, পিপুলস বাহিনী, জনগণের বাহিনী হয়ে 9 মাস যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছে। এবং এই বাহিনী গড়ে তুলেছেন মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে তৎকালীন ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এবং ইপিআর এর সৈনিক অফিসাররা। বাংলাদেশ সেনাবাহিনীকে কারো সার্টিফিকেটের প্রয়োজন নাই, তারা দেশপ্রেমিক কি দেশপ্রেমিক না। তাদের অতীত ভূমিকা, 71-এর ভূমিকা, বর্তমান ভূমিকা, প্রত্যেকটি ভূমিকা সাক্ষ্য দেয় তারা সবসময় জনগণের পাশে ছিল, ভবিষ্যতেও জনগণের পাশে থাকবে। তবে জামাতে ইসলামীর এই বক্তব্যে আমি অবাক হয়েছিলাম। আমরা ভেবেছিলাম এখন একটা সুযোগ এসেছে, এই সুযোগে বোধহয় তারা 71-এর ভূমিকার জন্য জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করবে। সেটি না করে তারা 71-এ তাদের ভূমিকাকে জাস্টিফাই করার চেষ্টা করছে এবং এখন দেশপ্রেমিক হিসেবে আবির্ভূত হয়েছে। আমরা তাদেরকে মিত্র হিসেবেই এতদিন গণ্য করে এসেছি। তাদের উপরে যখন অত্যাচার নির্যাতন চালিয়েছে ফ্যাসিস্ট বাহিনী, আমরা তাদের সাথে সহমর্মিতা জানিয়েছি। তাদের দলকে যখন বিলুপ্ত করে দেওয়া হয়েছে, দানের শীষ দিয়ে তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দিয়েছি। বেগম খালেদা জিয়া তাদেরকে মন্ত্রিসভায় স্থান দিয়েছে, আমরা অনেকে সেটি পছন্দ করিনি, দলের শৃঙ্খলার সাথে মেনে নিয়েছি। তার বিনিময়ে কি আজকে তাদের এই উক্তি করা কি সঠিক হয়েছে? আমরা এই ধরনের উক্তি তাদের কাছে আশা করি না। এটি বর্তমানে যে ইস্পাত কঠিন ঐক্য গড়ে উঠেছে রাজনৈতিক দলসমূহের মধ্যে, তাদের মধ্যে ফাটল সৃষ্টি করতে পারে। এই ব্যাপারে তারা ভবিষ্যতে আরও যত্নবান হবেন। 1971 ছিল সাধারণ মানুষের যুদ্ধ। এই যুদ্ধের ফলে আমার আগের বক্তারা বলেছেন, রাজনৈতিক পতাকা, এই দেশের ভৌগোলিক পরিবর্তন হয়েছে, পতাকা বদল হয়েছে এবং একটি জাতি একবারই স্বাধীন হয়, বারংবার স্বাধীন হবে না। এটিকে ডেকে পাওয়ার জন্যে, এটিকে আরও অনুল্লেখযোগ্য করার জন্যে কারো কারো ভূমিকা থাকতে পারে, বিশেষ করে 71-এর মুক্তি